আরআরবির গ্রুপ ডির লাস্ট মিনিট সাজেশন দেখে নাও। এই কোশ্চেনগুলি তোমার বাদ পড়েনি তো? আরআরবি গ্রুপ ডিতে সায়েন্সের কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমরা মোট 1000টি কোশ্চেনের মাধ্যমে সায়েন্স কমপ্লিট করার চেষ্টা করব, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্ট সায়েন্সের বিভিন্ন প্রশ্ন থাকবে। প্রশ্নগুলি পিওয়াইকিউ বেসড হবে, তার মানে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন আরআরবির পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে এবং এসএসসি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে। সেখান থেকে নেওয়া স্ট্যান্ডার্ড কোশ্চেন, যেগুলি হচ্ছে কি আসার চান্স খুবই বেশি। তাহলে এটি হচ্ছে প্র্যাকটিস সেট 1। এখানে 25টি প্রশ্ন থাকবে। তুমি দেখে নাও তোমার স্কোর কত হয়। যদি তোমার স্কোর 20 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে তোমার প্রিপারেশন অবশ্যই ভালো রয়েছে, কিন্তু তার কম হলে তোমার প্রিপারেশনের প্রয়োজন আছে। তুমি এই প্রশ্নগুলি এখন দেখে নাও। তাই প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ডিফারেন্স ইন মলিকুলার মাস বিটুইন টু কনজিকিউটিভ মেম্বার্স অফ এ হোমোলোগাস সিরিজ। একটি সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের আণবিক ভরের পার্থক্য কত? তাহলে প্রশ্নটা হলো, সমগোত্রীয় শ্রেণীটা কি? আমরা ক্লাস 10-এ পড়েছিলাম যে সমগোত্রীয় শ্রেণী বা হচ্ছে হোমোলোগাস সিরিজ, এটি হচ্ছে কি এমন একটি জৈব যৌগের এক পরিবার যেখানে যাদের গঠন এবং রাসায়নিক ধর্মে সাদৃশ্য থাকে এবং পরপর দুটি সদস্যের মধ্যে CH2 এর হচ্ছে কি পার্থক্য থাকে। অনেকটি উদাহরণ আমরা এখানে নিয়ে নিই, যেমন অ্যালকেনের উদাহরণ এখানে নেওয়া আছে। যেমন অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে কি মিথেন, তারপরে হচ্ছে কি ইথেন, তারপরে প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে হচ্ছে কি চলতে থাকবে। তাহলে আমরা যদি একটি সদস্য থেকে আরেকটি সদস্যতে আসি, তাহলে দেখব যে একটি করে কার্বন সংখ্যা বেড়েছে এবং দুটো করে হচ্ছে কি হাইড্রোজেন সংখ্যা বেড়েছে। মিথেনে হচ্ছে কি একটি কার্বন ছিল আর ইথেনে হচ্ছে কি দুটো কার্বন হয়েছে। মিথেনে হচ্ছে কি 4টি হাইড্রোজেন ছিল, কিন্তু ইথেনে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি হাইড্রোজেন আছে। তার মানে হচ্ছে কি দুটো হাইড্রোজেন বেড়েছে। প্রত্যেকবার আমরা যখন একটি সদস্য থেকে আরেকটি সদস্যতে যাব, প্লাস CH2 হচ্ছে কি বাড়বে। তো এইখানে একটা কার্বনের ভর হচ্ছে কি 12 আর দুটো হাইড্রোজেনের হচ্ছে কি 2। তাহলে 12 আর 2 হচ্ছে কি 14। একটি সদস্য থেকে আরেকটি সদস্যের মধ্যে পার্থক্য কত হচ্ছে? 14-এর। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে কি 14। তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে হুইচ গ্যাস ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? এখানে অপশান দেওয়া আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে আমরা হয়তো অ্যান্সারটি জানি যে এখানে অ্যান্সারটি কী হবে, তো তবু আমরা গ্রিন হাউস ইফেক্ট কী সেটা একটু দেখে নিই। তাহলে গ্রিন হাউস এফেক্টটা কি? যে সূর্যের আলো হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে এবং সেই আলো কিছুটা হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে হচ্ছে কি অ্যাবজর্ব হয় এবং বাকি কিছুটা অংশ হচ্ছে কি চলে যায় আবার। ঠিক আছে, আলোর মধ্যে যে হিট আসে সেই হিটের কথা যদি আমি ধরি, তাহলে যে হিটটা আবার চলে যাচ্ছে, ঠিক আছে, সেই হিটটাকে হচ্ছে কি এই অ্যাটমসফিয়ারে থাকা যে মলিকিউলসগুলো আছে, যেমন CO2, ওয়াটার ভেপার, এই সমস্ত মলিকিউলগুলো কী করে এই হিটটাকে অ্যাবজর্ব করে নেয়, শুষে নেয় এবং সেটাকে হচ্ছে কি যেতে দেয় না। এর কারণে হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠে একটা ন্যূনতম টেম্পারেচার মেনটেন থাকে, যেটি হচ্ছে কি বাসযোগ্য, যার ফলে আমরা হচ্ছে কি বেঁচে থাকতে পারি। তাহলে এইটা হচ্ছে কি গ্রিন হাউস ইফেক্ট। তাহলে এখানে আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যখন এই গ্যাসগুলো, যে গ্যাসগুলো এখানে রয়েছে, যারা হচ্ছে কি সূর্যের আলোর যে হিটটা সেটা অ্যাবজর্ব করে, সেই গ্যাসগুলোর সংখ্যা যদি বেড়ে যায়, অ্যামাউন্ট যদি বেড়ে যায়, তাহলে এই অ্যাবজর্ব করা হিটটাও বেড়ে যাবে এবং অ্যাবজর্ব করা হিটের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন পৃথিবীর যে দুটো পোলস আছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই দুটো পোলসে থাকা বরফগুলি গলতে শুরু করবে, যার ফলে হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং তৈরি হবে। এবং গ্লোবাল ওয়ার্মিং যদি হয়, তাহলে প্রচুর সমস্যা হতে পারে, ওয়াটার লেভেল বেড়ে যেতে পারে, নানান ধরনের আমরা হচ্ছে কি প্রবলেমে পড়বো। তো এটা হচ্ছে কি খারাপ দিক। তাহলে আমরা চেষ্টা করব যে গ্রিন হাউস এফেক্টের যে গ্যাসগুলো আছে সেগুলো যেন না বাড়ে। তাহলে এবার চলুন আমরা এর অ্যান্সারটা হচ্ছে দেখে নিই। এখানে একটু দেখে নিই, এখানে হচ্ছে কি যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, ওজোন, এরা হচ্ছে কি প্রধান প্রধান গ্রিন হাউস গ্যাস। তাহলে এইখানে অ্যান্সারটি কি হবে? এখানে হচ্ছে কি CO2 বা কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি মেইন গ্যাস, ওয়ান অফ দ্য মেইন গ্যাস। ঠিক আছে, আরও রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মেইন গ্যাস। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে দ্য SI ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। দেখো, ইলেকট্রিক কারেন্ট কি সেটা আমরা আগে বুঝে নিই এবং তারপর তার SI ইউনিটটা কি সেটা আমরা দেখে নেব। দেখো, ইলেকট্রিক কারেন্ট বোঝার জন্য আমাদেরকে ইলেকট্রিক সার্কিটটাও কিন্তু একটু বুঝে নিতে হয়। এটা একটা ইলেকট্রিক সার্কিটের ডায়াগ্রাম, যেখানে এই পার্টটা হচ্ছে কি ব্যাটারি, যেখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে। তো এই ব্যাটারির সঙ্গে হচ্ছে কি ব্যাটারির মধ্যে হচ্ছে কি দুটো প্রান্ত থাকে বা টার্মিনালস থাকে, একটা হচ্ছে কি পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ কেন? কারণ সেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি। এইখান থেকে ইলেকট্রন হচ্ছে কি এই দিকে এসে এই বাল্বের থ্রু হয়ে হচ্ছে কি ইলেকট্রনসগুলো এইভাবে পজিটিভ পার্টে চলে আসে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি ইলেকট্রিক চার্জ এই পাশ থেকে এসে হচ্ছে কি এই পাশে চলে আসে। তাহলে এই যে চার্জ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, একটা তারের মধ্য দিয়ে বা একটা সার্কিটে হোক, সেটার মধ্যে দিয়ে যাচ্ছে,
সেটা হচ্ছে কি প্রতি ইউনিট সময়ে কতটুকু চার্জ যেতে পারে সেটাকেই আমরা কি বলবো, ইলেকট্রিক কারেন্ট। তো ইলেকট্রিক কারেন্টের যে ইকুয়েশনটা আমরা ক্লাস 10-এ পড়েছিলাম সেটা হচ্ছে এরকম যে I ইজ ইকাল টু কিউ বাই হচ্ছে কি টি। তার মানে প্রতি একক সময়ে কত পরিমাণ চার্জ একটি ইলেকট্রিক কন্ডাক্টরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, সেটাই হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট। এবং এই ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে আমরা উত্তরটি মিলিয়ে নেই এখান থেকে, অ্যান্সার হচ্ছে কি অ্যাম্পিয়ার। যে সমস্ত প্রশ্ন এখানে রয়েছে সবগুলো প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা। তাই যদি কোনো প্রশ্ন তোমরা না পারো তাহলে তোমাদের অবশ্যই উত্তরটি মনে রাখা দরকার, কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হতে থাকে। তাহলে চলে যাই আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার অফ স্ফেরিক্যাল মিরর। ক্লাস 10-এর লাইট চ্যাপ্টার থেকে আসা এই প্রশ্নটি কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা এখান থেকে ডায়াগ্রামের মাধ্যমে জিনিসটা বুঝে নিই। তো এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা হচ্ছে কি একটা স্ফেরিক্যাল মিররের ডায়াগ্রাম, ঠিক আছে। তো এই মিররটা স্ফেরিক্যাল কেন সেটা আমরা সবাই জানি, যে এই মিররটা কোনো একটা স্ফেয়ারের হচ্ছে কিন্তু অংশ, যার ফলে এটাকে স্ফেরিক্যাল মিরর বলা হয়। তাহলে সেই স্ফেয়ারের এটা হচ্ছে কি সেন্টার, তাই এটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এই অংশটা হচ্ছে কি পোল বা কেন্দ্রবিন্দু, মিররের হচ্ছে কি কেন্দ্রবিন্দু। এই যে দাগটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এই দাগটা হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে কি পোল দিয়ে অবশ্যই যেতে হবে। তাহলে এই পোল এবং হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচারের ঠিক মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কি সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাস, ঠিক আছে। তাহলে এখান থেকে এই সেন্টার অফ কার্ভেচার থেকে পোল যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এই পার্টটা হচ্ছে কি 5 সেন্টিমিটার এবং এই পার্টটা হচ্ছে কি 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে যে আমার কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে কি সেন্টার অফ কার্ভেচার থেকে ফোকাস পর্যন্ত, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস অ্যান্ড দ্য সেন্টার অফ কার্ভেচার। তাহলে এটা কত হবে? তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে পোল পর্যন্ত ডিস্টেন্সটাকে বলা হয় আর, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার। তো এই তার অর্ধেকটা কি হবে? তার অর্ধেকটা হবে হচ্ছে কি R/2, ঠিক আছে। তাহলে সি আর এফ এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে? R/2। তাহলে আমরা অ্যান্সারটা এখান থেকে একটু মিলিয়ে নিই। অ্যান্সারটা কত হলো? অ্যান্সারটা হচ্ছে কি R/2। তো মিরর থেকে বা লেন্স থেকে বহু প্রশ্ন কিন্তু আসে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে তোমরা থিওরিসগুলো দেখে নাও। যদি এর উপর বিশদে কোনো কিছু জানতে হয় কমেন্ট করো, আমি তার উপর লাইভ চ্যাপ্টারের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রত্যেকটা অংশ হচ্ছে কি আমি ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি হোয়েন দ্য ক্লোরিনেশন অফ ড্রাই স্ল্যাক্ট লাইম টেক্স প্লেস দ্য মেইন প্রোডাক্ট ফর্ম। তার মানে হচ্ছে কি শুষ্ক স্ল্যাক্ট লাইমে ক্লোরিন প্রবাহিত করলে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেই প্রধান প্রোডাক্টটা কি? কেমিক্যাল রিয়েকশনগুলো আমরা আগে একটু দেখে নিই। তাহলে এখান থেকে একটু দেখে নিই যে স্ল্যাক লাইম কাকে বলা হয়? কলি চুনকে বলা হয় স্ল্যাক লাইম। মানে পোড়া চুনের মধ্যে যদি জল দেই তাহলে তখন সেটা হয় কলি চুন, ঠিক আছে। তবে পানের সঙ্গে যে চুনটা আমরা খাই সেটা হচ্ছে কি কলি চুন। তার ফর্মুলা কি? CaOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন আমরা ক্লোরিন গ্যাস যোগ করব তখন হচ্ছে কি CaOCl, তো এটা হচ্ছে কি এরকম হবে CaO, তারপরে হচ্ছে কি Cl এবং টোটালটার হচ্ছে কি 2, ঠিক আছে। তো এটাকে বলা হয় ব্লিচিং পাউডার এবং তার সঙ্গে জল তৈরি হবে। এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এই রিয়াকশনের ফলে মেইন প্রোডাক্ট হচ্ছে কি ব্লিচিং পাউডার তৈরি হচ্ছে। তাহলে ওয়াটার যেটা সেটা আমার এখানে চাইছে না, আমাকে বলছে মেইন প্রোডাক্ট কি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কি ব্লিচিং পাউডার। আমরা অ্যান্সারটি এখান থেকে মিলিয়ে নেই এবং ব্লিচিং পাউডার রাসায়নিক নাম কিন্তু এখানে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটাও তোমরা একটু মনে রেখো। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডোনার। তাহলে এই প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমি জানি তোমরা হচ্ছে কি আশা করছো যে অ্যান্সারটি ও হবে। 99% স্টুডেন্ট হচ্ছে কি ভুল করে, যেখানে ও পজিটিভ না নেগেটিভ সেই জিনিসটা হচ্ছে কি দেখে যায় না। তো সেই জায়গায় হচ্ছে কি ভুল করে, যখন এইরকম ও পজিটিভ নেগেটিভ অ্যান্সার অপশানে চলে আসে তখন কিন্তু সঠিক অ্যান্সার করতে পারে না, ভুল হয়ে যায়। তাহলে আজ আমরা এটা দেখে নেব আর এটা আমাদের ভুল হবে না। তাহলে আমরা একটু এখান থেকে দেখে নিই যে ও পজিটিভ ও নেগেটিভ এই জিনিসটার মধ্যে পার্থক্যটা কি। যে ও নেগেটিভ যেটা রয়েছে সেখানে হচ্ছে কি এ নামের অ্যান্টিজেন থাকে না, বি নামের অ্যান্টিজেন থাকে না এবং RH ডি অ্যান্টিজেন যেটা এটাও থাকে না, যার ফলে ও নেগেটিভ কিন্তু সবাইকে হচ্ছে কি রক্ত দিতে পারে। এ প্লাস মাইনাস, বি প্লাস মাইনাস, AB প্লাস মাইনাস এবং ও এর প্লাস মাইনাস সবাইকে হচ্ছে কি রক্ত দিতে পারে। তাহলে ইউনিভার্সাল ডোনার কি হয়ে গেল? ও নেগেটিভ, ঠিক আছে। তোমরা কমেন্টে জানাও যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বা রেসিপিয়েন্ট কে, ঠিক আছে, সেটা কমেন্টে জানাও। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি যে
দ্য প্রেজেন্স অফ হুইচ ব্যাকটেরিয়া ইন্ডিকেটস ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন মাপার জন্য একটা ব্যাকটেরিয়াকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। মানে জল কখন দূষণ হবে, জলের মধ্যে যখন নোংরা বজ্র পদার্থ এগুলো মিশে যাবে তখনই জল কিন্তু দূষণ হবে। তাহলে এই নোংরা যখন মিশে যায় তখন তার মধ্যে একটা ব্যাকটেরিয়া যদি পাওয়া যায় তাহলে আমরা তখন বুঝতে পারি যে ওয়াটারটা হচ্ছে কি দূষিত ওয়াটার, সেই ওয়াটারটা খাওয়া যাবে না। এখানে অপশান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কি কোনটা অ্যান্সার হবে সেটা দেখে নিই। ই কোলি যেটা আছে সেটা হচ্ছে কি অ্যান্সার হবে। তাহলে ই কোলিটা কি এবং কেন এই জিনিসটা ইউজ করা হয় আমরা এখান থেকে একটু দেখে নিই। হোয়াট ইজ ই কোলি? ই কোলি হচ্ছে কি যে মানুষ এবং বিভিন্ন উষ্ণ রক্তের যে সমস্ত এনিমেলস রয়েছে তাদের ইন্টেস্টাইনে হচ্ছে কি ই কোলি বা ই কোলাই নামে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাহলে এটা যখন বডির ভেতরে থাকে তখন এত কোনো সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা যখন জলে পাওয়া যাবে তখন হচ্ছে কি সমস্যা। কারণ কি, জলে এই জিনিসটা মিশে কি করে, মানুষের বা এনিমেলের যে মল বা পায়খানা সেটার মধ্যে হচ্ছে কি এই কোলাই নামে ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট থাকে। তাহলে জলে এই ব্যাকটেরিয়া পাওয়ার মানে হচ্ছে কি যে সেই জলে মানুষের বা এনিমেলের হচ্ছে কি ওই মল অ্যাড হয়েছে, ঠিক আছে। এবং সেই জলটা তখন যখন ল্যাবে নিয়ে আমরা টেস্ট করব, যদি ধরা পড়ে কোলাই প্রেজেন্ট, দেন দ্যাট ওয়াটার ইজ নট সেফ ফর আস, সেই জল আমাদের পানযোগ্য নয়। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? কোলাই। তাহলে এখান থেকে মনে রাখবে অ্যান্সার হচ্ছে কি কোলাই, এবং কোথায় থাকে সেটাও মনে রাখবে। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে এবং কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয় যে আমরা এ নাম্বারটা করব না বি নাম্বারটা করব। সোডিয়াম NaHCO3 এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এবং বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে 10 মলিকিউল ওয়াটার আছে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এটাই হবে। আর উপরে যেটা আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটা হচ্ছে কি বেকিং সোডার রাসায়নিক সংকেত, ঠিক আছে, সেটাও তোমরা মনে রাখো। তাহলে অ্যান্সার আমরা হচ্ছে কি মিলিয়ে নেই, অ্যান্সারটি কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে বি নাম্বার সোডিয়াম কার্বনেট 10H2O। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি হুইচ পিগমেন্ট ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর ট্র্যাপিং সোলার এনার্জি ডিউরিং দ্য ফটোসিনথেসিস। বলছে যে সালোক সংশ্লেষে সূর্যালোকের শক্তি শোষণের জন্য কোন রঞ্জক সরাসরি দায়ী। আমরা জানি এর অ্যান্সার হচ্ছে কি ক্লোরোফিল, কারণ ফটোসিনথেসিসে আমরা সেটা পড়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে ক্লোরোফিল পর্যন্তই আমরা অনেকে পড়েছি, তারপরে কিন্তু আমরা আর কিছু দেখিনি। কারণ ক্লোরোফিলেরও হচ্ছে কি টাইপ থাকে, এ না বি, সেটা আমাকে এখান থেকে কিন্তু অপশন অনুযায়ী হচ্ছে কি এটা আমাকে চুজ করতে হবে। এবার আমি ফেসে গেলাম, এ লিখবো না বি লিখবো, তাহলে 50-50% ভুল হওয়ার চান্সও কিন্তু 50-50 থাকে। তাহলে দেখে নেই আজকে এই অ্যান্সারটা কী হবে, আর আমাদের যেন সেটা ভুল না হয়। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি ক্লোরোফিল এ, ঠিক আছে। এটা তোমরা মনে রাখো যে ক্লোরোফিল এ হচ্ছে কি সূর্যের যে শক্তি সেই শক্তিটাকে হচ্ছে কি ট্র্যাপ করে ধরে ফেলে, এবং সেই শক্তিটাই কিন্তু গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে কি জমা হয়ে থাকে, যেটা হচ্ছে কি পরবর্তী যে হার্বিভোরাস আছে কার্নিভোরাস আছে তারা হচ্ছে তাদের মধ্যে হচ্ছে কি চলে যায়, এবং আমরা হচ্ছে কি সেই এনার্জিটা খেয়েই হচ্ছে কি সমস্ত জীবজন্তু বেঁচে থাকে। তাহলে আমরা সেই ফুড চেইন, তা ফুড ওয়েব, পিরামিড, এই সমস্ত কিছু ট্রপিক লেভেল, এই সমস্ত কিছু পড়েছিলাম, সেখান থেকে হচ্ছে কি এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, সেই জিনিসগুলো একটু দেখে নিও। তাহলে এখানে এটার অ্যান্সার হচ্ছে কি ক্লোরোফিল এ। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি একটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইন ইটস মলিকুলার ফর্ম। একটা মলিকুলে যে অ্যাটম থাকে, যতগুলি অ্যাটম থাকে তাকে বলা হয় অ্যাটমিসিটি, এটা আমরা জানি। তাহলে একটা মলিকুলের মধ্যে যদি দুটো অ্যাটম থাকে তাকে বলবো ডাই অ্যাটমিক মলিকুল, যদি একটা থাকে তাহলে মনো অ্যাটমিক মলিকুল। তাহলে এখানে সি এবং ডিতে যে অপশানগুলো মানে যে অ্যান্সারগুলো রয়েছে আর্গন এবং নিয়ন, এই দুটোই হচ্ছে কি নোবেল গ্যাস। নোবেল গ্যাস কিন্তু একজন আরেকজনের সঙ্গে রিয়েকশন করে না, তার মানে নোবেল গ্যাসে দুটো অ্যাটম একসঙ্গে হওয়ার কোনো চান্স নেই। তাহলে আর্গন নিজে একটা অ্যাটম, সেটাকে আমি মলিকিউলও বলতে পারি। তাহলে আর্গন নিয়ন এরা হচ্ছে কি মনো অ্যাটমিক মলিকিউল, ঠিক আছে, এদের অ্যাটমিসিটি 1। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, ঠিক আছে। একমাত্র নোবেল গ্যাসটাই হচ্ছে কি মনো অ্যাটমিক মলিকিউল, বাকি সবগুলো হচ্ছে কি ডায়াটমিক ট্রাইঅ্যাটমিক এরকম হয়। তো এখানে অপশান কি আছে সালফার এবং ফসফরাস। একটা সালফারের মলিকিউল তৈরি হতে গেলে 8টা হচ্ছে কি সালফারের অ্যাটম লাগে, এবং একটা ফসফরাসের মলিকিউল তৈরি হতে গেলে 4টা হচ্ছে কি ফসফরাসের অ্যাটম লাগে। তাহলে এখান থেকে অ্যান্সারটি আমরা বুঝতে পারছি যে S8 বা সালফার হবে কি আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু অ্যান্সারটা মিলিয়ে নেই, অ্যান্সারটা কি হচ্ছে S8 বা সালফার। আশা করি এই কনসেপ্টটা তোমরা ভুলবে না। চলে যাই পরের কনসেপ্টে।
আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিসের অ্যান্সার দাও যে ওজন যে আছে, ওজন, সেই ওজন হচ্ছে কি কত অ্যাটমিক? ঠিক আছে, চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন হিউম্যান স্টোমাক? মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? খুবই সোজা, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মানুষের পাকস্থলিতে কিন্তু অ্যাসিড থাকে। আমরা যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবারের সঙ্গে অনেক ব্যাকটেরিয়া হচ্ছে কি চলে যায় আমাদের পেটের ভিতরে। তখন সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের নানান সমস্যা তৈরি করতে পারে, ডাইজেশনে হচ্ছে কি প্রবলেম তৈরি করতে পারে। তাহলে এমন একটা অ্যাসিড রয়েছে যে সেই সমস্যাগুলোর হচ্ছে কি সমাধান করে দেয়। তাহলে এই অ্যাসিডটা পারে প্রেজেন্ট যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে মেরে ফেলে এবং খাবারটাকে হচ্ছে কি ডাইজেশনের জন্য উপযুক্ত করে তোলে। তাহলে সেই অ্যাসিডটির নাম কি? সেই অ্যাসিডটির নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কি HCl, হাইড্রোজেন আর ক্লোরিন। ঠিক আছে, অ্যান্সারটি আমরা হচ্ছে কি একটু চেক করে নেই। অ্যান্সার হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লোটিং? ব্লাড ক্লোটিং মানে রক্ত জমাট বাঁধাকে বলা হয় ব্লাড ক্লোটিং। তাহলে ব্লাড ক্লোটিংয়ে কোন ভিটামিন সাহায্য করে? অপশান রয়েছে ভিটামিন A, D, E, K। তাহলে এখান থেকে অ্যান্সারটা হচ্ছে কি ভিটামিন কে হবে। ঠিক আছে, ভিটামিন কে। তোমরা আমাকে জানাও যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটি মিলিয়ে নেই। অ্যান্সারটি হচ্ছে কি ভিটামিন কে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন ইলেকট্রিক বাল্বস? অনেক পরীক্ষায় এই কোশ্চেনটি দেখা গেছে যে বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে। তো এখান থেকে অপশন হচ্ছে কি অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এবং হচ্ছে কি হাইড্রোজেন। তাই ইলেকট্রিক বাল্বে এমন গ্যাস ভরা থাকে যেটি ফিলামেন্টের সঙ্গে কোনো রিয়াকশন করবে না, অক্সিজেনের সঙ্গে কোনো রিয়াকশন করবে না। তার মানে আমরা বুঝতে পারছি আর্গন হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে, কারণ আর্গন হচ্ছে কি একটা নোবেল গ্যাস যা অন্য গ্যাসের সঙ্গে রিয়াকশন করেই না। অ্যান্সারটি হচ্ছে কি এখান থেকে আর্গন। পরের প্রশ্ন হচ্ছে, হোয়ার ইজ ইউরিয়া প্রডিউস ইন হিউম্যান বডি? ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানব দেহে কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয়? ঠিক আছে, তাহলে ইউরিয়া তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, তারপরে আমরা অ্যান্সার করব। তাহলে মানব দেহের মধ্যে হচ্ছে কি আমরা প্রোটিন জাতীয় খাবার খাই, যেমন মাছ, মাংস, ডিম, এরা এই সমস্ত খাবার হচ্ছে কি প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন জাতীয় খাবার যখন ভাঙে তখন হচ্ছে কি অ্যামোনিয়া নামের একটা গ্যাস তৈরি হয়। মানব দেহের জন্য এই গ্যাসটা কিন্তু পয়জনাস, এবং এই লিভার করে কি এই গ্যাসটাকে ইউরিয়াতে কনভার্ট করে দেয়, এবং এই ইউরিয়া ব্লাড স্ট্রিমের সঙ্গে মিশে গিয়ে চলে আসে কোথায়? কিডনিতে, এবং কিডনি থেকে ইউরিনের সঙ্গে মিশে গিয়ে এটা হচ্ছে আমাদের দেহের বাইরে চলে যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস থেকে আমাদের বডিকে রক্ষা করে লিভার। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে অ্যান্সারটি কী হবে। এক্ষেত্রে অ্যান্সারটি হবে হচ্ছে কি লিভার। ইউরিয়ার কেমিক্যাল ফর্মুলা অনেক সময় জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে কি CONH2 ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে কি লিভার। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কি, হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ রেঞ্জ অফ হিউম্যান ব্লাড? তাহলে পিএইচ আমরা জানি যে পিএইচের ভ্যালু হচ্ছে কি 0 থেকে শুরু করে 14 পর্যন্ত এর ভ্যালু থাকে, এবং মাঝখানে আসে হচ্ছে কি 7। ঠিক আছে, তাহলে 7কে ধরা হয় নিউট্রাল, এবং 7-এর যদি কম হয় তাহলে তারা হচ্ছে কি অ্যাসিডিক, এবং 7-এর যদি বেশি হয় তারা হচ্ছে কি বেসিক। তাহলে এখানে অ্যান্সারটি হচ্ছে কি 7.35 থেকে 7.45। যাই হোক, মানে 7-এর থেকে একটু বেশি। তার মানে হচ্ছে কি যে হিউম্যান ব্লাড, মানুষের রক্ত হচ্ছে কিছুটা বেসিক বা ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে, আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কি যে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য আর্থকোয়েকস? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কোনটি? অ্যান্সার আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি সিসমোগ্রাফ। অ্যান্সার হচ্ছে কি সিসমোগ্রাফ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং দ্য আই? চোখে প্রবেশকারী আলোর পরিমাণ কোন অংশ নিয়ন্ত্রণ করে? তাহলে চোখের একটা অংশ আছে, সেই অংশ হচ্ছে কি চোখে কি পরিমাণ লাইট প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে। কারণ অত্যাধিক ব্রাইট লাইটে যদি উজ্জ্বল আলোতে আমরা গিয়ে দাঁড়াই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের ক্ষতি হতে পারে। তাহলে একটা অংশ রয়েছে যা সেই সময় হচ্ছে কি পরিমাণ লাইট আমাদের চোখে প্রবেশ করবে সেটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করে। এবং আমরা যদি অন্ধকার রুমে ঢুকে যাই তখনও হচ্ছে কি আমাদের দেখতে অসুবিধা হয়, তখনও সেই অংশটি আমাদেরকে হচ্ছে কি হেল্প করে।
তাহলে আমরা দেখে নেই সেই অ্যান্সারটি কি, সেই অ্যান্সারটি হচ্ছে কি আইরিশ। ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি একটা চোখের ডায়াগ্রাম এবং এই পার্টটা হচ্ছে কি আইরিশ, ঠিক আছে। ঠিক লেন্সের সামনে এটা থাকে এবং কি পরিমাণ লাইট সেখানে ঢুকবে সেটাকে হচ্ছে কি কন্ট্রোল করে। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অযৌন জননের উদাহরণ নয়। তাহলে এই রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটি নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সারটা করার আগে আমরা এই ডায়াগ্রামটা একটু দেখে নিই, ফ্লো চার্টটা। যে রিপ্রোডাকশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি এসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয়, সিঙ্গেল প্যারেন্ট থাকে, সেখানে মেল ফিমেল করে আলাদা কিছু থাকে না। তো এই ধরনের রিপ্রোডাকশন কাদের হয়, যারা অনুন্নত জীব রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের রিপ্রোডাকশন হয়। যেমন হচ্ছে কি এমিবার ক্ষেত্রে বাইনারি ফিশন, হাইড্রার ক্ষেত্রে হচ্ছে কি বাডিং, পাইরোগাইরার ক্ষেত্রে হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন এবং পটেটোর ক্ষেত্রে হচ্ছে কি ভেজিটেটিভ প্রোপাগেশন। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে কি মেল এবং ফিমেল দুজনের পার্টিসিপেট প্রয়োজন। এবং তার এক্সাম্পল কি, অ্যানিমেল হতে পারে, প্লান্ট হতে পারে, ঠিক আছে। যারা উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে হচ্ছে কি এই ধরনের রিপ্রোডাকশন হয়। তাহলে এখান থেকে অ্যান্সারটি একটু মিলিয়ে নিই, অ্যান্সারটি হচ্ছে কি সি নাম্বার, গ্রাফটিং। নেক্সট প্রশ্ন হচ্ছে যে হুইচ কম্পোনেন্ট অফ ব্লাড ইজ রেসপন্সিবল ফর দ্য ব্লাড ক্লোটিং। তার ব্লাড ক্লোটিংয়ের উপর আবার একটি প্রশ্ন চলে এসেছে, কিন্তু এখন কিন্তু জিজ্ঞাসা করেনি কোন ভিটামিন হচ্ছে কি রেসপন্সিবল, জিজ্ঞাসা করেছে রক্তের কোন উপাদান রেসপন্সিবল। তাহলে আমরা জানি রক্তের হচ্ছে কি 3 রকম কণিকা থাকে বা সেল থাকে, তারা হচ্ছে কি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং হচ্ছে কি প্লেটলেটস, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে কি অনুচক্রিকা। এবং তার মধ্যে অনুচক্রিকা হচ্ছে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে চলে যাই পরের প্রশ্নে। তাহলে পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ আই ডিজিজ ইজ কজড বাই দ্য ক্লাউডিং অফ দ্য আই লেন্স। আই লেন্সের মধ্যে বা চোখের লেন্সে অনেক সময় হচ্ছে কি অস্বচ্ছ বা ঘোলাটে ভাব তৈরি হয়, সেই ঘোলাটে ভাবটা হচ্ছে কি অপারেশন করে কাটতে হয় এবং এটাকে বলা হচ্ছে কি ছানি পড়া বলা হয়। তাহলে এখান থেকে অ্যান্সারটা কি হবে, সি নাম্বার, ক্যাটারেক্ট বা ছানি। পরের প্রশ্নটি হচ্ছে হুইচ ব্লাড ভেসেল ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য লাংস টু দ্য হার্ট। লাংস থেকে হার্ট পর্যন্ত অক্সিজেনেটেড ব্লাড নিয়ে যায় কোন ব্লাড ভেসেল। দেখো ব্লাড ভেসেল হচ্ছে কি 3 রকমের, আর্টারি, ভেইন আর হচ্ছে কি ক্যাপিলারিস। তার মধ্যে মেইন দুটো যে রয়েছে আর্টারি আর ভেইন। ভেইন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর্টারি হচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কিন্তু কিছু এক্সেপশন আছে, ঠিক আছে। যেমন লাংস থেকে হার্ট পর্যন্ত পালমোনারি ভেইন অক্সিজেনেটেড রক্ত নিয়ে আসে, ভেইন হচ্ছে কি কার্বন ডাইযুক্ত রক্ত হচ্ছে কি সাধারণত বহন করে। কিন্তু এই ক্ষেত্রে পালমোনারি ভেইন যেটা আছে সেটা কিন্তু অক্সিজেনেটেড যুক্ত রক্ত হচ্ছে কি বহন করে, কোত্থেকে কোথায়, লাংস থেকে হার্ট পর্যন্ত। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি পালমোনারি ভেইন। তাহলে এই জিনিসটি কিন্তু একটু মনে রাখবে, এটা এক্সেপশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস নাইট ব্লাইন্ডনেস। বহু পরীক্ষায় এই কোশ্চেনটি আমি দেখেছি। তো রাতকানা রোগ কোন ভিটামিনের জন্য হয়, অ্যান্সারটি হচ্ছে কি ভিটামিন এ। তোমরা কমেন্টে আমাকে জানাবে যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। পারলে এইখানে যতগুলো ভিটামিন রয়েছে সবগুলোর হচ্ছে কি রাসায়নিক নাম আমাকে কমেন্টে জানাও। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি হচ্ছে কি যে হুইচ গ্যাস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাসটিকে পাওয়া যায়, অ্যাবান্ডেন্ট মানে সবথেকে বেশি কোনটি পাওয়া যায়। অপশন রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন, ঠিক আছে। তাহলে এটা আমরা পড়েছিলাম এনভায়রনমেন্ট সায়েন্সের একটি কোশ্চেন যে 78%, 78.89 সম্ভবত, ঠিক আছে, প্রায় 79 ধরা হয় অনেক সময় অনেক বইয়ে। তো আমি এখান থেকে মোটামুটি 78% ধরে নিচ্ছি, ঠিক আছে। নাইট্রোজেন কিন্তু 78% পাওয়া যায়। তো অক্সিজেন কতটুকু পাওয়া যায়, অক্সিজেন হচ্ছে কি প্রায় 21% অক্সিজেন পাওয়া যায়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সারটা হচ্ছে কি নাইট্রোজেন হবে। পরের প্রশ্নটা হচ্ছে যে হুইচ ডিভাইস কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোন যন্ত্র। তাহলে এখানে অ্যান্সারটি কি হবে, ইলেকট্রিক মোটর। আমরা হচ্ছে কি ইলেকট্রিক মোটরে ইলেকট্রিসিটি দেই এবং মোটর তার ফলে কিছু কাজ আমাদেরকে করে দেয়। তাহলে কি হবে, ইলেকট্রিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, ইলেকট্রিক মোটর। অ্যান্সারটি কি হবে, ইলেকট্রিক মোটর। পরের প্রশ্নটি হচ্ছে কি হুইচ গ্ল্যান্ড সিক্রিটস ইনসুলিন। কোন গ্ল্যান্ড হচ্ছে কি ইনসুলিন নিঃসরণ করে। তাহলে এখানে ইনসুলিন হচ্ছে কি একটা হরমোন যেটা হচ্ছে কি প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। তাহলে আমরা এখানে একটু ডায়াগ্রামের মাধ্যমে বুঝে নেই যে এটা হচ্ছে কি স্টোমাক,
ঠিক আছে, বা পাকস্থলী, এবং পাকস্থলীর নিচে এই জায়গাটাই হচ্ছে কি প্যানক্রিয়াস বা অগ্নাশয় থাকে। ঠিক আছে, অগ্নাশয় থেকে হচ্ছে কি ডাইজেস্টিভ জুস এবং হরমোন দুই রকমের জুস হচ্ছে কি নিঃসৃত হয়। তো এখানে ডাইজেস্টিভ জুস যেটা সেটা হচ্ছে কি ডাইজেশনে হেল্প করে, কিন্তু হরমোন যেগুলো সেগুলো হচ্ছে কি আলাদা আলাদা কাজ করে। যেমন তার মধ্যে হচ্ছে কি দুটো হরমোন থাকে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে কি গ্লুকাগন। ইনসুলিন কি করে, যে সুগার যেটা আছে সেই সুগারকে হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। ঠিক আছে, এবং সেই গ্লুকাগন কি করে গ্লাইকোজেনকে আবার হচ্ছে কি গ্লুকোজে কনভার্ট করে। ঠিক আছে, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোনে নিয়ে যায় হচ্ছে কি ইনসুলিন, এবং গ্লাইকোজেন থেকে আবার হচ্ছে কি গ্লুকোজে নিয়ে আসে হচ্ছে কি গ্লুকাগন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে ইনসুলিন লেভেল যদি কম হয়ে যায় বডিতে, তখন কিন্তু বডিতে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস নামের রোগ হতে পারে। ঠিক আছে, অ্যান্সারটা একটু মিলিয়ে নেই, অ্যান্সার হচ্ছে কি প্যানক্রিয়াস। তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আমাদের দেহের কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? এই কোশ্চেনের অ্যান্সারটি একটু কমেন্ট করে জানাও। তাহলে আজ এখানেই শেষ। 25টি প্রশ্ন হচ্ছে কি আমরা এখান থেকে করে নিলাম। আগামী সিরিজগুলোতে আরও ইম্পর্টেন্ট, আরও ভালো ভালো প্রশ্ন আমরা নিয়ে আসব, এবং গ্রুপ ডিকে মাথায় রেখে আমরা হচ্ছে কি এই কোশ্চেনগুলো সেট করেছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। যদি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যেন তারাও উপকৃত হয়, এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাও। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, স্টাডি উইথ সুদীপ। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।